আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা সরল দোলকের ববের কৃতকাজ আর কর্মদক্ষতা নিয়ে আলোচনা করছিলাম। তো দেখো, আমরা গত ক্লাসে সরল দোলকের ববের কৃতকাজের উপরে কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। এখানে প্রশ্ন করছে একটি সেকেন্ড দোলকের ববের ভর, সেকেন্ড দোলক মানে কি, যার পর্যায়কাল কত, 2 সেকেন্ড, পর্যায়কাল কত, 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের পর্যায়কাল কত, 2 সেকেন্ড। এটা মনে রাখবা, আমরা পিরিয়ডিক মোশনে গেলে আরো বিস্তারিতভাবে পড়বো। তো এখানে দেখো, সেকেন্ড দোলকের ববের ভর বলছে কত, 200 গ্রাম। ববটিকে সাম্যাবস্থা থেকে 60 ডিগ্রি কৌণিক বিচ্যুতি অবস্থানে নিতে কৃতকাজ কত। তাহলে আমরা সূত্র শিখছি সরাসরি। এখন দেখো, আমাদের এখানে কোথাও কি দৈর্ঘ্য দেওয়া আছে? আমরা যদি সরল দোলক একটা নেই, একটা সরল দোলক নিয়ে, এরকম সরল দোলককে কৌণিক বিচ্যুতি অবস্থানে কত নিছে, কৌণিক বিচ্যুতি কত, 60 ডিগ্রি। দেখো এখান থেকে 60 ডিগ্রি। আমরা ডাইরেক্ট সূত্রটা জানি, তাই না? গত ক্লাসে আমরা ডিরাইভ করে দেখছিলাম। তো এখান থেকে আমরা সরল দোলকের ববের কৃতকাজ কি দেখছিলাম, ই ডব্লিউ ইজ ইকুয়ালস টু, তোমার এই অবস্থানে পটেনশিয়াল এনার্জি যতটুকু, কৃতকাজ ততটুকু না, ইপি ইজ ইকুয়ালস টু 2 mgl সাইন স্কোয়ার থিটা বাই 2, তাই না? এই সূত্রটা আমরা পড়ছিলাম না গত ক্লাসে? দেখো তো, টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড, ওখানে এলটা আছে। সরল দোলকের দেখো আমাদের কিন্তু দৈর্ঘ্যটা দেওয়া নাই, সরল দোলকের দৈর্ঘ্য কিন্তু প্রশ্নে মেনশন করা নেই। দৈর্ঘ্যের বদলে আমাদের সেকেন্ড দোলক বলা আছে। তো সেকেন্ড দোলক যেহেতু বলা আছে, দেখো সেকেন্ড দোলকের কিন্তু একটা সূত্র আছে। সেকেন্ড দোলকের সূত্র হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য এখানে যে এলটা আছে, এলটা হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, যে এলটা হচ্ছে এইটা। তাহলে আমরা এখান থেকে এল এর মানটা নির্ণয় করে ফেলি, ঠিক আছে? এল এর মান কত হবে দেখো তো, এটা যদি আমরা এই পাশে নিই তাহলে কত আসে, টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তাহলে আমাদের কত আসে, এল ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার ইন্টু জি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এটা করে দেখি আমরা, টি কত দেওয়া আছে, 2 সেকেন্ড, 2 স্কোয়ার ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে, দেখো 0.9929, কার্যকরী দৈর্ঘ্য কত আসলো, 0.9929 মিটার। এটা কার্যকরী দৈর্ঘ্য। তো কার্যকরী দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, এল এর মানটা পেয়ে গেছি, তাই না? এল এর মানটা মেনশন করা ছিল না, এল এর মানটা আমরা বের করে ফেলছি পর্যায়কাল থেকে। এখন দেখো, কৌণিক বিচ্যুতি 60 ডিগ্রি বলছে, তাইলে 60 ডিগ্রি কৌণিক বিচ্যুতি অবস্থানে নিতে কৃতকাজ কত, এই যে এটা ডব্লিউ ইজ ইকুয়ালস টু mgl 2 mgl সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটাতে আমরা লিখি 2। ববের ভর কত দেওয়া আছে, 200 গ্রাম, মানে কি 0.2 কেজি, 9.8, তারপরে কি এল পাইছি 0.9929, 0.9929, তারপরে কি সাইন স্কোয়ার থিটা কত, 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে কত আসে, আমরা ক্যালকুলেটারে হিসাব করে ফেলি। 2 ইন্টু 0.2 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু 0.9929 ইন্টু হচ্ছে সাইন 0.9730 জুল, 0.9730 জুল, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো নেক্সট প্রবলেমটা আমাদের কর্মদক্ষতার উপরে। কর্মদক্ষতা এখানে কি বলছে দেখো, এখানে 80% দক্ষতা সম্পন্ন একটি মোটর একটি ক্রেন নিয়ন্ত্রণ করে। 80% দক্ষতা সম্পন্ন একটা মোটর কি করতেছে, একটা ক্রেনকে নিয়ন্ত্রণ করতেছে। আবার সেই ক্রেনের দক্ষতা 50%। তাইলে দেখো, আমাদের গত ক্লাসে আমরা কর্মদক্ষতা পড়ছিলাম না, এরকম একটা ইঞ্জিন যদি আরেকটা ইঞ্জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাহলে টোটাল ইঞ্জিনের কর্মদক্ষতা কীরকম হয়, সবগুলো কর্মদক্ষতার গুণফল, তাই না? এরকম পড়ছিলাম না, ইটা ইজ ইকুয়ালস টু, আমরা পড়ছিলাম ইটা 1 ইটা 2, এরকম অসংখ্য ইঞ্জিন হতে পারে। ঠিক আছে, আমরা একটু সলভ করি। দেখো এখানে বলছে 80% দক্ষতা সম্পন্ন একটি মোটর একটি ক্রেন নিয়ন্ত্রণ করে, যার দক্ষতা হচ্ছে 50%। তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে কি হবে, টোটাল ইঞ্জিনের কর্মদক্ষতা কত হবে আমাদের, 80% মানে 0.8, 50% মানে কত, 0.5, 0.4 মানে 40% আর কি, টোটাল 0.4। ঠিক আছে, 0.4 হচ্ছে কর্মদক্ষতা বা তোমার 40%।
ঠিক আছে। টোটাল ইঞ্জিনের কর্মদক্ষতা কত? 40%। যেই একটা 80% দক্ষতা সম্পন্ন একটা মোটর ক্রেনকে নিয়ন্ত্রণ করছে, যার দক্ষতা 50%। তাহলে টোটাল ইঞ্জিনের কর্মদক্ষতা কত? ক্রেন এবং মোটর সহ দুইটার মোট কর্মদক্ষতা 40%। তাহলে মোটরটি 3.74 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করে। 3.74 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করছে। দেখো এখানে প্রয়োগ মানে কি? প্রযুক্ত ক্ষমতা। প্রযুক্ত ক্ষমতা। তাহলে এটা ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? এটা ইজ ইকুয়ালস টু কি জানি? পি আউট ডিভাইডেড বাই পি ইন, তাই না? তাহলে আমাদের পি ইন দেওয়া আছে 3.74 কিলোওয়াট, কত প্রযুক্ত করছে না? তাহলে ট্রেনে 746 নিউটন ওজনের একটি বস্তুর ঊর্ধ্বমুখী গড়বেগ কত? দেখো গড়বেগ জিজ্ঞাসা করছে। আমরা প্রথম ক্লাসের একটা কনসেপ্টে চলে গেছি। প্রথম ক্লাসে আমরা গড়বেগ বা সমবেগের ক্ষেত্রে আমরা ক্ষমতার সাথে একটা রিলেশন পাইছিলাম, যেটা হচ্ছে পি ইজ ইকুয়ালস টু এফ ভি। এটা হচ্ছে গড়বেগ। সমবেগের ক্ষেত্রে এটা কি? এই সূত্রটা প্রযুক্ত হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে পিটা কোন পি বসাতে হবে? পি আউট বসাতে হবে না? পি আউট বসাতে হবে না। যেই ক্ষমতাটা তোমার হচ্ছে কাজ করতেছে, কার্যকর মানে কার্যকর ক্ষমতা রূপে যেই ক্ষমতাটা তোমার বের হয়ে আসছে মেশিন থেকে, অর্থাৎ মেশিনে যে ক্ষমতাটা তুমি প্রযুক্ত করছো তার একটা অংশ তো ওয়েস্ট হয়ে যাবে, আর একটা অংশ তুমি হচ্ছে মেশিন থেকে কাজ হিসাবে পাবা। তো যেই ক্ষমতাটা কাজ হিসাবে পাবা সেইটাই বস্তুটার গতি বাড়াতে সাহায্য করবে না, অর্থাৎ বস্তুটার গড়বেগ তখন কত হবে? পি ইজ ইকুয়ালস টু এফ ভি। এখান থেকে এই যে বি এর মানটা নির্ণয় করলেই আমরা পাবো। তাহলে গড়বেগ কত হবে? এখান থেকে আমরা এটার মান যেহেতু পাইছি, এটা থেকে আমরা পি আউটটা বের করি, যেহেতু পি ইন দেওয়া আছে আমাদের 3.74 কিলোওয়াট। আবার বলটা দেওয়া আছে, দেখো বল কত বলছে? 746 নিউটন। ওই যে বলটা দেওয়া আছে, তাহলে আমরা বেগের মান কিন্তু ইজিলি বের করতে পারি। তো এখন দেখো ইটা এখানে কত বসাবা? ইটা ইজ ইকুয়ালস টু লিখবা 0.4, তারপরে পি ইন 3.74 ইন্টু 10⁻³ যেহেতু কিলোওয়াট, তাহলে এটাকে ওয়াটে প্রকাশ করে নিতে হবে, পি আউট, ঠিক আছে। তাহলে কত আসে আমাদের? পি আউট ইজ ইকুয়ালস টু 0.4 ইন্টু 3.74 ইন্টু 10⁻³ ওয়াট। দেখো 1496 ওয়াট, 1496 ওয়াট। দেখো পি আউট, যেটা পি আউট এখান থেকে কি ভি এর মানটা নির্ণয় করতে হবে। পি আউট ইজ ইকুয়ালস টু এফ ভি এই সূত্র থেকে, ঠিক আছে। তাহলে দেখো পি আউট ইজ ইকুয়ালস টু এফ ভি, এখান থেকে আমরা ভি এর মানটা নির্ণয় করি। ভি এর মান কত হবে? পি আউট ডিভাইডেড বাই কত? এফ। তাহলে পি আউট ডিভাইডেড বাই এফ, পি আউট পাইছি 1496 ডিভাইডেড বাই এফ কত দেওয়া আছে? 746 ওয়াট, 746 নিউটন, সরি 746 নিউটন। তাহলে এটা কত আসে আমাদের? দেখো প্রায় 2 মিটার পার সেকেন্ড আসছে, 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের গড়বেগ। এখন দেখো আমরা হাতুড়ি ও পেরেক এই টপিকটা নিয়ে আলোচনা করব। হাতুড়ি ও পেরেক কি? আসলে আমরা হচ্ছে হাতুড়ি ও পেরেক, হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক যে ঠুকি না, হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকি না, দেয়ালে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকতে যে কাজটা হয়, অর্থাৎ দেয়ালের বাধাদানকারী যে বলটা, এই বাধাদানকারী বল নির্ণয় করার জন্য আমরা এই প্রসেসটা শিখবো। তো এইখানে হেডলাইন দাও হাতুড়ি ও পেরেক। হাতুড়ি ও পেরেক। তো এখন দেখো এখানে আমরা অনেকগুলো কেস অ্যাপ্লাই করব। কেসে ফার্স্ট কেস আমরা দেখি, কেস নাম্বার 1। এটার মধ্যে কি? উলম্ব দেয়ালে যদি আমি হাতুড়ি দিয়ে পেরেক মারতে চাই, উলম্ব দেয়ালে যদি আমি হাতুড়ি দিয়ে পেরেক বসাতে চাই, সেক্ষেত্রে কি হবে? সেখানে দেখো একটা পেরেক আছে, তাই না? তুমি এই হাতুড়িটাকে ভি বেগে তুমি দেয়ালে সজোরে আঘাত করলা, ঠিক আছে। হাতুড়িটাকে তুমি ভি বেগে সজোরে আঘাত করলা। ভি বেগে যখন আঘাত করবা, ভি বেগে আঘাত করার পরে এই যখন হাতুড়িটা পেরেকের সাথে স্পর্শ করবে, স্পর্শ করার পরে পেরেক সহ হাতুড়ি দেয়ালের ভিতরে এক্স পরিমাণ ধরো ঢুকে গেল।
ধরো এই যে পেরেকটা দেয়ালের ভিতরে প্রবেশ করলো, এখানে হাতুড়ি স্পর্শ করার পরে এক্স পরিমাণ আমাদের দেয়ালের ভিতর সরণ হলো। আচ্ছা, দেয়ালের ভিতরে যে সরণ হয়েছে, এই সরণটা হওয়ার পরে তোমার বেগ কত? এখানে তোমার শেষ বেগ কত? বি ইজ ইকুয়ালস টু জিরো না? এখানে শেষ বেগ কত তোমার? জিরো না? এখানে শেষ বেগটা কিন্তু জিরো। আদি বেগ কত? ভি বেগে তুমি হাতুড়িটাকে কিন্তু নিক্ষেপ করতেছিলা। হাতুড়িটাকে তুমি ধরো এটা একটা হাতুড়ি, তো এটাকে তুমি ভি বেগে কি করছো? নিক্ষেপ করছো। ভি বেগে যখন নিক্ষেপ করছো, তো হাতুড়িটা যখন তুমি দেয়ালের সাথে যখন তুমি পেরেকটার উপরে মারলা, পেরেকটা কি করলো? এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেল, ঠিক আছে? এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেল। দেখো এক্স যে সরণটা হয়েছে, এটা দেয়ালের যে বাধাদানকারী বল, দেয়ালের বাধাদানকারী বলটা কোন দিকে ছিল? তোমার দিকে। তোমার হাতুড়ি যেদিকে আসছে সেই দিকে। দেয়ালের বাধাদানকারী বল ধরলাম এক্স। এই বলটা কি হয়েছে? কোন দিকে প্রযুক্ত হয়েছে? তোমার যে বেগ তার কিন্তু বিপরীত দিকে বলটা প্রযুক্ত হচ্ছিল। এখন দেখো তোমার বেগ কি হয়েছে? এখানে জিরো হয়ে গেছে না? তোমার বেগটা এখানে জিরো হয়ে গেছে না? তুমি যখন সম্পূর্ণ প্রবেশ করাইছো তখন তোমার বেগ জিরো হয়ে গেছে। আর তার সরণ কত হয়েছে? পেরেকের দেয়ালের ভেতরে সরণ কতটুকু হয়েছে? এক্স পরিমাণ। এখন সরণটা যে হয়েছে পেরেক এবং তোমার হাতুড়ি দুইটার একসাথেই কিন্তু সরণ হবে। এখানে যে সরণ হয়েছে, এই সরণটা তোমার দেয়ালের বলের বিরুদ্ধে কিন্তু কাজ হয়েছে। দেখো যেই সরণটা হয়েছে সেটা কি? এক্স পরিমাণ সরণ কি দেয়ালের ভিতরে ঢুকছে না? দেয়ালের বল কি এর বিপরীতে ছিল? দেয়ালের বলের বিরুদ্ধে সরণ হয়েছে না? আর তুমি যেই হাতুড়িটা দিয়ে বলটা দেয়ালে নিক্ষেপ করছো, পেরেকটা নিক্ষেপ করছে, হাতুড়ির ভর ধরলাম এম, আর পেরেকের ভরটা আমরা নেগলেক্ট করে দিলাম, পেরেকটা ধরলাম নগণ্য, ঠিক আছে? পেরেকের ভর যদি ছোট এম হয়, এটার ভর, আর এটার ভর যদি তোমার বড় এম হয়, তাহলে এম হচ্ছে গিয়া গ্রেটার দেন ছোট এম ধরে নিলাম। হ্যাঁ, এমটাকে কাউন্ট করা যায়, এই ছোট এমটাকেও কাউন্ট করা যায়, বাট কাউন্ট করলে আসলে আমাদের খুব একটা হবে না। তো আমরা এই ম্যাথগুলোতে আসলে আমাদের কাউন্ট করার প্রয়োজন হয় না, আর ইন্টারমিডিয়েটে এত নিখুঁত বিষয় আমাদের ধরার প্রয়োজন নাই। আমরা কি করব? এই ছোট এমটাকে নেগলেক্ট করে নিব, অর্থাৎ পেরেকের ভরটা আমরা নগণ্য ধরে নিব। হাতুড়ির তুলনায় পেরেকের ভর নগণ্য, ঠিক আছে? তাইলে এখন দেখো এক্স পরিমাণ যে সরণ ঘটাইছো, দেয়ালের বল তার বিরুদ্ধে সরণ হয়েছে, তাহলে আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে কি পাই? কাজ শক্তি উপপাদ্য থেকে পাই না সামেশন অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু ডেল ই কে, অর্থাৎ সমস্ত কাজের সমষ্টি ইজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। কাজের সমষ্টি, একটা বস্তুর উপর যা কিছু যত রকমের বল প্রযুক্ত হয়েছে, সমস্ত বলের সমষ্টি ইজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন বা গতিশক্তির পরিবর্তনের সমান। আমরা এই পেরেকটাকে ছোট এম হিসাবে কাউন্ট করি, ঠিক আছে? আপাতত আমরা যেহেতু এটার এম আমরা বোঝা হয়ে গেছে যে এই কি ধরবো, আমরা শুধু হাতুড়ির ভরটা ধরবো, পেরেকের ভরটা আমরা নেগলেক্ট করবো, ঠিক আছে? তো পেরেকের ভরটা আমরা নেগলেক্ট করলাম, হাতুড়ির ভর ধরলাম কি এম। তো এখন দেখো সামেশন অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা কি লিখছি? ডেল ই কে কি? আমাদের গতিশক্তির পরিবর্তন। তাহলে এখন দেখো সামেশন অফ ডব্লিউ মানে কি? এই যে এই পেরেকটার উপর যত রকমের কাজ হয়েছে, এই পেরেকটার উপরে কত রকমের কাজ হয়েছে দেখো তো। এইখানে এই দেয়াল কর্তৃকৃত কাজ হয়েছে, দেয়ালের বলের দিকে কাজ হয়েছে না বিপরীতে কাজ হয়েছে? দেয়ালের বলের বিরুদ্ধে কাজ হয়েছে। তাহলে দেয়াল যেদিকে বল প্রয়োগ করছে তার বিরুদ্ধে কাজ হয়েছে, তাহলে আসলে কি হবে? এফ এক্স কস 180 ডিগ্রি। এখানে দেয়াল কর্তৃকৃত কাজ। এখন দেখো হাতুড়ি কর্তৃক পেরেকের উপর কৃত কাজ কত? হাতুড়ির একটা ভর আছে, দেখো হাতুড়ির ভর কি একটা বল না? হাতুড়ির ভর কত? এমজি। হাতুড়ির ভর এমজি। এই এমজি এর একটা উপাংশ কি দেয়ালের দিকে থাকবে? হ্যাঁ, এমজি কস 90 ডিগ্রি উপাংশ, যার মানে হচ্ছে গিয়া তোমার শূন্য। এমজি কস 90 ডিগ্রি উপাংশ থাকবে এই দেয়ালের দিকে, অর্থাৎ পেরেকের দিকে। এমজি কস 90 ডিগ্রি, যে উপাংশটার মান হচ্ছে শূন্য। কিন্তু আমাদের এখানে আমরা লিখলাম আমরা বলগুলো বোঝার জন্য। দেখো এইটার ক্ষেত্রে কিন্তু বল অ্যাপ্লাই, কত রকমের বল অ্যাপ্লাই হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের বোঝা দরকার। এখন এমজি কস 90 ডিগ্রি এটা এক্সিস্ট করে না, কারণ এটা তো জিরো হয়। দেখো এমজি এটার একটা উপাংশ যে এখানে আছে সেই জিনিসটাই আসলে আমরা অনেকে জানি না, কিন্তু এটার উপাংশ হচ্ছে কস 90 ডিগ্রি, মানে লেখা যায় আর কি, প্রকাশ করার জন্য আমরা কস 90 ডিগ্রি উপাংশ হিসাবে লিখতে পারি। এখন দেখো ওই যেই ওজনটা কাজ করছে সেই ওজনেরও কি একটা উপাংশ আছে পেরেকের দিকে, তাহলে ওজনের উপাংশ কত আমাদের? এমজি কস 90 ডিগ্রি, যার মানে কি আসলে জিরো। কস 90 ডিগ্রির মান কি? জিরো।
তো এখানে এতটুকু বল হচ্ছে বস্তুটার উপর প্রযুক্ত হয়েছে, অর্থাৎ পেরেকের উপর প্রযুক্ত হয়েছে। এই পেরেকটার উপর টোটাল কৃত কাজ ইজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। পেরেকের গতিশক্তির কি পরিবর্তন হয়েছে না? ফার্স্টে পেরেকের গতিশক্তি, এই দেখো আমি হাতুড়িটার গতিশক্তি, হাতুড়ি আর পেরেকের স্মরণ কি একসাথে হয়েছে না? হাতুড়ি যতটুকু ভিতরে ঢুকছে, হাতুড়ি পেরেককে স্পর্শ করার পরে হাতুড়ির যতটুকু স্মরণ হয়েছে পেরেকেরও ততটুকুই স্মরণ হয়েছে। হাতুড়ি আর পেরেক একসাথে স্মরণ ঘটাইছে। তাইলে হাতুড়ির স্মরণটা কাউন্ট করলেই তো আসলে পেরেকের স্মরণটা কাউন্ট করা হয়। তাই হাতুড়ির বেগটা কাউন্ট করলে আমরা পেরেকের ব্যাপারটাও কাউন্ট করতে পারতেছি না। হাতুড়ির যে গতিশক্তির পরিবর্তন সেটাই আমাদের পেরেকেরও গতিশক্তি। এখন দেখো এখানে যে বলটা এখানে যে টোটাল কৃত কাজটা হয়েছে, এই টোটাল কৃত কাজটা আমাদের কি হবে? গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে গতিশক্তি কি এখানে আমাদের কত ছিল? প্রথমে আমাদের গতিশক্তি ছিল ফুল, তাহলে আদি, প্রথমে হচ্ছে শেষ বিয়োগ আদি, তাহলে হাফ এম জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ বেগ বিয়োগ আদি বেগ। এটা এইভাবে লেখা যায়। ফার্স্টে আমি তোমাদের সুবিধার্থে একটু এভাবেই লিখি, পুরাটা লিখি। ফুল ফর্ম জিরো স্কোয়ার, এটা হচ্ছে ইএফ, ই ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল। দেখো ফাইনাল বেগটা কত? ফাইনাল বেগ আমাদের জিরো না, এই জন্য আমরা ওটা লিখছি হাফ এম জিরো স্কোয়ার, আর হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তাহলে কীভাবে লেখা যায়? হাফ এম জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে মাইনাস হাফ এম ভি স্কোয়ার লেখা যায় না? মাইনাস হাফ এম বি স্কোয়ার লেখা যায়, এটার মান জিরো। আর এফ এক্স কী হবে? কস 180 ডিগ্রি, মানে কি মাইনাস কস এক্স মাইনাস এফ এক্স, তাই না? মাইনাস এফ এক্স। এখন উভয় পক্ষ থেকে কিন্তু মাইনাস কাটাকাটি যায়, তাই না? এখানে একটা মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে আমরা এফ এক্স ইজ ইকুয়ালস টু কী পাচ্ছি? এখানে দেখো এফ এক্স থেকেই কিন্তু আমরা বের করতে পারি, এফ এক্স থেকেই কি আমরা দেয়ালের বাধাদানকারী বলটা বের করতে পারি। তাহলে এফ এক্স ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেছে? তা আমাদেরকে ধরো এই জিনিসটা, এইগুলো সব দেয়া থাকবে, আমাদেরকে বলবে দেয়ালের বাধাদানকারী বল নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? এই সূত্রটা। এখন আমরা কেবলমাত্র একটা কেস দেখলাম, যদি উলম্বভাবে দেয়াল থাকে সেই অবস্থায় যদি আমরা পেরেক দেয়ালে হাতুড়ি নিক্ষেপ করে পেরেক ঢোকাতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটা। তো এছাড়াও আরও অনেক কেস আছে। আমরা প্রথম কেসটা একটু ডিটেলসে আলোচনা করলাম, একটু ভালোভাবে আলোচনা করলাম। পরের কেসগুলো আমরা এভাবে আলোচনা করব না, পরের কেসগুলো তোমরা বুঝতে পারবা এখন সবই। এখন দেখো কেস নাম্বার 2। দেখো দেওয়াল যদি আনুভূমিক হয়, দেওয়াল যদি আনুভূমিক হয়, আনুভূমিক দেওয়াল তার মানে কি এইরকম। আনুভূমিক দেয়ালে ধরো এরকম একটা পেরেক আছে, এই পেরেকটার উপরে তুমি কি করতেছো? হাতুড়ি নিক্ষেপ করতেছো। পেরেকটার উপরে হাতুড়ি নিক্ষেপ করতেছো, বি বেগে হাতুড়িটা তুমি চালাই দিলা, হাতুড়িটা নিক্ষেপ করলা বি বেগে। বি বেগে নিক্ষেপ করার পরে সেকেন্ড কেসে কি হবে আমাদের? দেখো পেরেকের স্মরণ হয়েছে কত? এক্স পরিমাণ স্মরণ হলো, ধরো এক্স পরিমাণ স্মরণ হয়েছে। দেয়ালের বলের কি বিরুদ্ধে কাজ হয়েছে না? দেয়ালের বল এদিকে কি, যেদিকে কাজ হয়েছে সেদিকে তার বিপরীতে হচ্ছে দেয়ালের বল। তাহলে দেয়ালের যে প্রযুক্ত বাধাদানকারী বল, তাহলে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ আমরা কি লিখতে পারি? আমরা হচ্ছে গিয়ে ডেল সামেশন অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু ডেল ই কে লিখতে পারি। ডেল ই কে এটার মান লিখবো। টোটাল যে বল কৃত কাজগুলো হয়েছে এই পেরেকের উপর, টোটাল কৃত কাজ কি কি হয়েছে? এফ এক্স কস 180 ডিগ্রি। দেখো এবার কিন্তু আমাদের ওজনের বল দ্বারা প্রযুক্ত উপাংশ কিন্তু আর জিরো হচ্ছে না। এবার ওজনটা কি নিচের দিকে না? দেখো ওজনের দিকে কাজ হয়েছে না? ওজনের বল যেদিকে সেদিকে কাজ হয়েছে না? এটা কি আমাদের mg cos 0 ডিগ্রি। এখানে cos 0 ডিগ্রি মানে কি সম্পূর্ণ ওজনটাই কাজ করছে, সম্পূর্ণ ওজনটাই কাজ করছে। ওজনের cos 0 ডিগ্রি উপাংশ মানে সম্পূর্ণ ওজন, এটাই সবচেয়ে বড় ওজন। মানে কি cos 0 ডিগ্রি না লিখলেও চলে, এখানে শুধু mg মানে mg cos 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে mg cos 0 ডিগ্রি লেখা যায়, cos 0 ডিগ্রি। তাহলে এটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি হাফ এম ভি, হাফ এম জিরো স্কোয়ার। দেখো আগে কিন্তু ভি ছিল, পরে কি বেগ হয়েছে? পরে বেগ কত হয়েছে? ভি ইজ ইকুয়ালস টু 0। যখন তুমি পেরেক দেয়ালে ঢুকায় ফেলছো তখন হচ্ছে গিয়ে বেগ 0, ভি ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত আসে? হাফ এম
জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। দাঁড়াও, এখানে এমজি হচ্ছে এটা বল, এমজি বলটা দেখো আমি এখানে একটা মিস্টেক করছি, এখানে এমজি এটা হচ্ছে তোমার প্রযুক্ত যে বলটা, এমজি হচ্ছে তোমার ওজন বল। তো ওজন বল দ্বারা কৃত কাজ কি এমজি এক্স না? ওজন বল দ্বারা কৃত কাজ কত হয়েছে, স্মরণটাও এখানে লিখতে হবে না, দেখো এমজি এক্স কস 0 ডিগ্রি হবে, ঠিক আছে। এমজি এক্স কস 0 ডিগ্রি, এমজি হচ্ছে তোমার বল এবং স্মরণের গুণফল লিখতে হবে। তো এমজি এক্স কস 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু নেগেটিভ, এখানে হাফ এম জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত আসে এখানে নেগেটিভ এফ এক্স, যেহেতু কস 180 ডিগ্রি ছিল, এমজি এক্স ইজ ইকুয়ালস টু নেগেটিভ হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা ওই পাশে নিয়ে যায় আর ওইটা এই পাশে নিয়ে আসি, তাহলে কত আসে আমাদের mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে। এখান থেকে আমরা বাধাদানকারী বলটা নির্ণয় করতে পারবো, তাইলে আমরা কি পাই এফ এক্স ইজ ইকুয়ালস টু mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আনুভূমিকভাবে যদি দেয়াল থাকে, আনুভূমিকভাবে দেয়ালের ক্ষেত্রে তাহলে আমরা এই সূত্রটা প্রযুক্ত অ্যাপ্লাই করতে পারি। তোমরা যদি কেসগুলো বুঝে ফেলো, এই সূত্রগুলো তোমার মুখস্থ রাখা লাগবে না, এই সূত্রগুলো তুমি এমনি দেখলেই বুঝে ফেলবা যে কোনখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। তুমি যদি কেসগুলো ভালো করে বুঝতে পারো, তাহলে কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা তুমি নিজে থেকেই বুঝতে পারবা। কেস 3 হচ্ছে আমাদের ছাদে। সাপোজ ছাদে যদি আমরা পেরেক নিক্ষেপ করি, ছাদে যদি হাতুড়ি দিয়ে পেরেক ঠুকতে চাই, তখন কি হবে দেখো, এখানে পেরেকে তুমি হাতুড়ি নিক্ষেপ করলা, ভি বেগে, হাতুড়ি পেরেক ভিতরে ঢুকে যাওয়ার পরে কত হবে, বেগ কত, 0 না? পেরেক ভিতরে যাওয়ার পরে কত, 0। এখন 0, দেয়ালের বাধাদানকারী বল কত, এখানে বলের বিরুদ্ধে, দেয়ালের বাধাদানকারী বলের বিরুদ্ধে আমাদের কত হয়েছে, এক্স পরিমাণ সরণ হয়েছে, এক্স পরিমাণ সরণ হয়েছে। বি কত, এখানে বেগ হচ্ছে 0, তাহলে আমরা কি লিখতে পারি সামেশন অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু ডেল ই কে, কাজ শক্তি উপপাদ্য। তাহলে দেখো এবার আমাদের প্রযুক্ত বলটা কোন দিকে, প্রযুক্ত বল এখানে কাজে দেয়ালের, এখানে দেয়ালের যে বলটা, দেয়ালের বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ হয়েছে। আবার এখানে কি হয়েছে, ওজন বলেরও কিন্তু বিরুদ্ধে কাজ হয়েছে। ওজন বলটা কি এমজি নিচের দিকে, এমজি ওজন বলটা নিচের দিকে, তাহলে এমজি বলের সাথে সরণ কত, সরণ 180 ডিগ্রির অপোজিটে না, অর্থাৎ সরণ বিপরীতে না, বলের বিপরীতে কাজ বা বলের বিরুদ্ধে কাজ হয়েছে না, তাহলে ওজন বলেরও কি বিরুদ্ধে কাজ হয়েছে, আবার এখানে কি বাধাদানকারী বলেরও বিরুদ্ধে কাজ হয়েছে। তাহলে আমরা ডেল সামেশন অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, ডেল ই কে, তাহলে কি প্রথমে লিখতে পারি এফ এক্স কস 180 ডিগ্রি প্লাস আমরা লিখতে পারি এই যে এই ওজন বল কত, এমজি এক্স কস 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, হাফ এম জিরো স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এফ এক্স এটা কত আছে, নেগেটিভ এফ এক্স, তাই না, এফ এক্স কস 180 ডিগ্রি, এটা কত আছে নেগেটিভ এম জি এক্স ইজ ইকুয়ালস টু নেগেটিভ হাফ এম ভি স্কোয়ার, তাই না। এখন দেখো এফ এক্স এটা ওই পাশে নিয়ে যাই আর এম ভিটা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে আমাদের কি আসে আলটিমেট সূত্র, এফ এক্স ইজ ইকুয়ালস টু আমরা পাই হাফ এম ভি স্কোয়ার মাইনাস কি এম জি এক্স না, অর্থাৎ আগেরটার বিপরীত। আগের কেসে কি হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স ছিল, আর এম জি এক্স কি এবার অপোজিটে, এম জি এক্স অপোজিট হওয়ার কারণে এম জি এক্স নেগেটিভ হবে, বুঝতে পারছো, একেবারে ইজি। আগের কেসটার মধ্যে আমাদের এম জি এক্স কি ছিল প্লাস, আর এখন কি এম জি এক্স মাইনাস হয়ে গেছে, এই এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার থেকে এম জি এক্স মাইনাস হয়ে গেছে। দেখো এম জি এক্স এর ডিরেকশন ডিফারেন্ট না, এম জি এক্স এর ডিরেকশন অপোজিটে চলে গেছে না, ডিরেকশন অপোজিটে যাওয়ার কারণে দেখো আমাদের কাজের আলটিমেট ফর্মুলায়ও
এই জিনিসটা আসছে। তাহলে এফ এক্স, এখান থেকে আমরা বাধাদানকারী বল ইজিলি নির্ণয় করব। নেক্সট ক্লাসে আমরা দেখবো এখান থেকে কিভাবে বাধাদানকারী বল নির্ণয় করে। আপাতত এই ক্লাসে আমরা সবগুলো কেস নিয়ে আলোচনা করি। এরপরে দেখো আমাদের কেস 4। কেস 4, কেস 4 হচ্ছে মুক্তভাবে পড়ন্ত হাতুড়ি। মুক্তভাবে পড়ন্ত হাতুড়ির জায়গায় অন্য কিছুও থাকতে পারে, ঠিক আছে? মুক্তভাবে পড়ন্ত হাতুড়ি। এখন মুক্তভাবে কোনো একটা হাতুড়ি যদি পেরেকের উপরে ফেলে দাও, ধরো এরকম পেরেক একটা মাটিতে খাড়া করে রাখা আছে, ঠিক আছে? একটা পেরেক মাটিতে এরকম খাড়া করে রাখা আছে, একটা হাতুড়িকে তুমি মুক্তভাবে পড়তে দিলা, হাতুড়িটা ভি বেগে নিচের দিকে পড়তেছে। এখন মুক্তভাবে যে কোনো কিছু পড়া, সেটার বেগ ভি ধরলাম, যে কোনো কিছু মুক্তভাবে নিচের দিকে পড়তেছে, পড়ার পর এটার বেগ কত হবে? ভি ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে না এখানে? এই যে পড়ে যখন এটা ভিতরে ঢুকবে তখন এটার বেগ কত হবে? 0 হয়ে যাবে না? ভি কত হবে এখানে? 0। তো এখন দেখো হাতুড়িটা কি করছে? মুক্তভাবে পড়ছে। হাতুড়ির ওজন বলটা কি? ওজন বলের দিকে কাজ হয়েছে। এবার আগের কেসের মতোই ওজন বলের দিকে কাজ হয়েছে, কিন্তু আমরা হাতুড়ি ওই সময় কি করছিলাম? আনুভূমিকের দিকে বাড়ি দিছিলাম। হাতুড়ি আমরা ম্যানুয়ালি বাড়ি দিছিলাম, বাট এবারে ম্যানুয়ালি বাড়ি দেয়নি, আমরা এভাবে হাতুড়িকে ধরে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার কারণে এটা কি করলো? পেরেকের উপরে এসে পড়লো। পড়ার কারণে পেরেকের কি হলো? দেয়ালের ভিতরে এক্স মিটার সরণ হলো, এক্স মিটার সরণ হলো। তাহলে দেয়ালের বাধাদানকারী বল কোন দিকে? অপোজিট ডিরেকশনে। দেয়ালের বাধাদানকারী বলের বিরুদ্ধেই কাজ হবে সবসময়। বাধাদানকারী বল তো সবসময় বিপরীতেই প্রযুক্ত হয়, যার কারণে বাধাদানকারী বলের ডিরেকশন অপোজিটে। তাইলে এখন দেখো এই যে এই হাতুড়িটাকে আমরা কি করছি? পেরেকের উপরে মুক্তভাবে ফেলছি। তাইলে মুক্তভাবে যদি ফেলি, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র কি ছিল? বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। হাতুড়িটাকে আমরা এইচ মিটার উচ্চতা থেকে ফেলছি সাপোজ, ঠিক আছে? এখান থেকে পেরেকের উচ্চতা কত? পেরেক থেকে হাতুড়ির উচ্চতা কত টোটাল? ধরে নিলাম এইচ উচ্চতা, ঠিক আছে? এইচ উচ্চতা থেকে কি করছি? হাতুড়িটাকে পেরেকের উপরে ফেলছি। এইচ উচ্চতা থেকে ফেলার পরে এইখানে আবার এক্স পরিমাণ নিচে ঢুকে গেছে, এক্স পরিমাণ নিচে ঢুকে গেছে। এইখানে হাতুড়িটার কত ছিল? হাতুড়িটার আমাদের স্থিতিশক্তি কত ছিল? এইখানে আমি যখন ধরেছিলাম তখন হাতুড়ির বিভব শক্তি কত ছিল? mgh। এখানে হাতুড়ির বিভব শক্তি কত? mgh। এই mgh পুরাটা এখানে গতিশক্তিতে রূপান্তরিত হবে না? দেখো এখান থেকে কিন্তু ইজিলি বোঝা যায় mgh পুরাটা কি গতিশক্তিতে রূপান্তরিত হবে না? এখানে দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে বেগ কত ছিল আমাদের? মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগের সূত্র কি এটা? তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। হাতুড়িটা তাহলে কত উচ্চতায় আছে পেরেক থেকে? হাতুড়িটা পেরেক থেকে উচ্চতায় আছে এইচ উচ্চতায়। এইচ উচ্চতায় আমি যেহেতু পেরেকটাকে এভাবে ধরে রাখছি, যখন আমি ধরেছিলাম পেরেকের বিভব শক্তি কত ছিল? mgh। এই বিভব শক্তি সম্পূর্ণটা এই অবস্থানে, এই মোমেন্টে বিভব শক্তি সম্পূর্ণটা গতিশক্তিতে রূপান্তরিত হবে না? তাহলে এখানে গতিশক্তি mgh হবে না ইকে? গতিশক্তিটা কত হবে আমাদের? mgh। এটা আমরা অন্যভাবেও দেখতে পারি। যদি আমরা এই অবস্থান থেকে এই অবস্থানে আমরা বেগটা নির্ণয় করতে চাই, এই হাতুড়িটা যখন এইখানে আসলো তখন হাতুড়ির বেগ কত? হাতুড়ি এই অবস্থানে যখন আসলো, উপর থেকে যখন নিচের দিকে পড়লো, তখন এই অবস্থানে হাতুড়ির বেগ কত? এই অবস্থানে হাতুড়ির বেগ আমরা বলতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে দেখো বি স্কোয়ার, এই বি স্কোয়ারের মানটা আমরা নির্ণয় করতে চাই। বি স্কোয়ার কত ছিল? আদি বেগ কত ছিল? এখানে আমরা যখন ধরেছিলাম তখন বেগ ছিল 0, 0 স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমরা বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh পাচ্ছি না? বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh পাচ্ছি, তাই না? বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh। তাহলে এখানে আমরা বেগ কত পাবো? বি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2gh লেখা লাগবে না, যেহেতু আমরা বি স্কোয়ার জিনিসটা পাবো। বি স্কোয়ার হচ্ছে আমরা সূত্রেই ডাইরেক্ট পাবো। তো এখন দেখো এখানে সামেশন অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? ডেল ইকে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন, সামেশন অফ ডব্লিউ। এখন দেখো এইখানে আমাদের বলটা যেটা প্রযুক্ত হয়েছে ওজন বল, সেই ওজন বলের দিকে কাজ হয়েছে না? ওজন বল কি? mg। তাহলে mgx cos 0 ডিগ্রি হবে।
আগের মতোই আমরা যে আনুভূমিকভাবে পেরেক ঠুকছিলাম, এখানে শুধুমাত্র আমরা ওই একই জিনিসই খালি মুক্তভাবে হাতুড়িটা ছেড়ে দিছি। তাহলে মুক্তভাবে হাতুড়ি ছেড়ে দিলে এখানে দেখো আমাদের দেয়াল কর্তৃক, দেয়ালে বাধাদানকারী বল কর্তৃক কৃত কাজ কত? Fx cos 180 ডিগ্রি। mg ওজন বল দ্বারা কৃত কাজ কত? mg x cos 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি? হাফ m 0 স্কোয়ার মাইনাস b স্কোয়ার, শেষ বিয়োগ আদি। এটা হচ্ছে আমাদের শেষ বেগ। আর এখানে কি আদি বেগ ছিল? b ইজ ইকুয়ালস টু √2gh। ঠিক আছে, তাহলে √2gh এটা যদি বেগ হয়, যেহেতু মুক্তভাবে পড়ন্ত, সেটার ক্ষেত্রে আমাদের শেষ বেগ কত হয়? সবসময় এইটা হয়, ভূমির কাছাকাছি যখন আসে তখন শেষ বেগ কত হয়? √2gh হয়। তাহলে এখন দেখো এখান থেকে কি করা যায়? তাহলে হাফ m v স্কোয়ারের জায়গায় কি আমরা √2gh লিখতে পারি? শুধু 2gh লিখতে পারি, 2gh লেখা যায় v এর জায়গায়, 0 স্কোয়ার মাইনাস, তাহলে এইটা হচ্ছে গিয়ে সামনে মাইনাস হবে। ঠিক আছে, ওই যে এখানে মাইনাস আছে, মাইনাস হবে। তাহলে এখানে 2 কাটাকাটি, তাহলে কত আসে? নেগেটিভ mgh, তাই না? তো এখন দেখো আমরা fx cos কত পাচ্ছি? নেগেটিভ fx প্লাস হচ্ছে mgx। তাহলে fxটা ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, fx ওই পাশে নিয়ে যাই, আর mgh ওই এই পাশে নিয়ে আসি। তাহলে fx ইজ ইকুয়ালস টু mgh প্লাস mgx। তাহলে আমরা ফাইনালি সূত্রটা কি লিখতে পারি? ফাইনালি সূত্রটা লিখতে পারি fx ইজ ইকুয়ালস টু mgh প্লাস x। অনেক গুরুত্বপূর্ণ সূত্র। মুক্তভাবে একটা নারিকেলও পড়তে পারে, নারিকেল পরে কিন্তু কাদার ভেতরে মাটির নিচে চলে যেতে পারে। এমন কেস তোমরা দেখছো না? নারিকেল ধরো একটা পড়লো, এরকম নারিকেল একটা পড়ে, একটা গাছ থেকে নারিকেল পড়ে মাটির নিচে এতখানি ঢুকে গেল, কাদার ভেতরে এতখানি ঢুকে গেল, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মুক্তভাবে পড়ন্ত হাতুড়িও হতে পারে, এখানে হাতুড়ি দিয়ে আমরা কেসটা অ্যানালাইসিস করলাম, অন্য যে কোনো কেসের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সত্য। তাইলে এখন দেখো মুক্তভাবে পড়ন্ত হাতুড়ি এটা বোঝা গেছে। তাহলে এখন আমরা জেনারেল কেস নিয়ে আলোচনা করি। হাতুড়ি পেরেকের জেনারেল একটা কেস আছে, যেটার মধ্যে আমরা সবগুলোকে কম্বাইন করব। এখন দেখো কেস 5, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। ঠিক আছে, মূল সূত্র পাওয়ার জন্য আমরা কি করব? হেলানো তলে পেরেক ঠুকবো। ঠিক আছে, হেলানো তলে, এরকম একটা হেলানো তল ধরো দেয়া আছে, হেলানো তলে একটা পেরেক আছে, হেলানো তলের আমরা দিলাম থিটা কোণে হেলানো আছে। তাহলে এখানে তুমি একটা পেরেক ঠুকবা। ঠিক আছে, হেলানো তলে যদি পেরেক ঠুকো, ঘটনা কি ঘটবে দেখো তো। এখানে পেরেকটার মধ্যে তুমি মারছো, পেরেকটার কত এক্স পরিমাণ সরণ হবে। এখন কিন্তু আমি বেশি ডিটেলস আর দেখাচ্ছি না, আরেকটা চিত্র আঁকবো না, এটার মধ্যেই দেখাবো। এক্স পরিমাণ সরণ হবে, বলের বিরুদ্ধে কাজ হয়েছে, বল প্রযুক্ত হয়েছে কোন দিকে? আর এখানে ওজন বলটা কোন দিকে কাজ করছে? ওজন বলের রূপাংশ পাবা নিশ্চয়ই, আমরা পড়ে আসছি। তোমার বলের রূপাংশ কোন দিকে কাজ করে দেখো, এখানে বলটা কোন দিকে কাজ করতেছে? ওজন mg নিচের দিকে। তাহলে ওজন বলের একটা উপাংশ পাবা কি? cos থিটা উপাংশ, এটা হচ্ছে পেরেকের দিকে কাজ করবে, mg cos থিটা। আর এইদিকে কোন উপাংশটা কাজ করবে? mg sin থিটা। ভেক্টরের ক্লাসে আমরা এগুলো বেশি বিস্তারিতভাবে বুঝছি, আর নিউটনিয়ান বলবিদ্যায়। এখন দেখো mg sin থিটা, আর ওইখানে কি mg cos থিটা, তাই না? তো mg sin থিটা উপাংশটার কোনো কাজ নাই। mg cos থিটা যে উপাংশটা, সেটা কিন্তু পেরেকটাকে ভূমিতে ঠুকতে সাহায্য করছে। তো এখন দেখো mg cos থিটার যেদিকে, mg cos থিটা যে বলটা, সে যেই দিকে বলটা প্রযুক্ত হয়েছে, mg cos থিটা বলটা, সেদিকে পেরেকের সরণ হয়েছে। এখানে cos থিটা, এই যে থিটাটা আমরা জানা নাই,
এই থিটাটাই হচ্ছে জেনারেল কেসের ক্ষেত্রে, মানে সকল ক্ষেত্রে প্রযোজ্য। এই থিটার মান 0 বসাও, 90 বসাও, সবগুলা কেস পেয়ে যাবা, ঠিক আছে। থিটা মান 0 বসালে, 90 বসালে, আমরা এতক্ষণ যে কেসগুলো নিয়ে আলোচনা করছি 0, 90, 45, 30 ডিগ্রি সব কেস, মানে তোমার দেয়াল যেভাবেই হেলানো থাক, দেয়াল যদি 90 ডিগ্রি অর্থাৎ উলম্ব থাকে, আনুভূমিক থাকে, সব ক্ষেত্রে কিন্তু এখানে থিটার মান দিয়ে দিলেই তোমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা তাহলে কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করলে কি হয়, সামেশন অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু ডেল ইকে। ওকে, তাহলে সামেশন অফ ডব্লিউ এটা কত হবে, এফ এক্স কস 180 ডিগ্রি প্লাস কত আমাদের এমজি এক্স কস থিটা। দেখো এবার কস 0 ডিগ্রি না, এবারে হচ্ছে আমাদের কস থিটা ইজ ইকুয়ালস টু কত, হাফ এম 0 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত আসে এটা, নেগেটিভ এফ এক্স প্লাস এম জি এক্স কস থিটা ইজ ইকুয়ালস টু নেগেটিভ হাফ এম ভি স্কোয়ার। এখন উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি, অথবা এটা ওই পাশে নিয়ে যায়, এটা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কত আসে টোটাল লাস্ট ফাইনাল সূত্র কীরকম আসে, এফ এক্স ইজ ইকুয়ালস টু আমরা কত পাই, হাফ এম ভি স্কোয়ার প্লাস দেখো এম জি এক্স কস থিটা। বোঝা গেছে, mgx cos থিটা, এই সূত্রটা হচ্ছে আমাদের মূল সূত্র।